মূর্খ, অপদার্থ ও যোগ্যতার রাজনীতি আমরা দেখতে চাই না। যদি যদি এটা নিশ্চিত করা না হয়, there should be no election in বাংলাদেশ। That is the bottom line। এটা আমি আজকে বলে গেলাম। এবং আমি স্টেট ডিপার্টমেন্টে যাব নিয়মিত, সেখানে প্রশ্ন তুলব আমেরিকানরা যেন কোনোভাবেই এই নির্বাচনকে সহযোগিতা করে না, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের রাজনৈতিক দল এবং তার নেতৃত্বের কোনো পরিবর্তন এবং সংস্কার না হয়। দ্যাট ইজ দ্য বটম লাইন। আপনার ডাইমেনশন তৈরি হয়েছে, সবগুলো ডাইমেনশন নিয়ে কথা বলতে চাই। এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, কারণ এই হত্যাকাণ্ডের সাথে যিনি প্রধানত জড়িত তিনি বিএনপির অঙ্গ সংগঠন যুব দলের একজন কর্মী, এবং উনি শুধু তাই নয়, উনি কোনো গুরুত্বপূর্ণ পদ চাইছেন এরকম মিডিয়াতে দেখলাম। সুতরাং বিএনপির দায়ভার বা এই প্রেক্ষাপটে, এই সিচুয়েশনগুলোতে বিএনপির কি করা উচিত? ইতিমধ্যে হয়তোবা সামাজিক যোগাযোগ মাধ্যম আপনারা জেনেছেন, চাঁদা না দেওয়ার কারণে একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে থেতলে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে, এভাবেই যদি চলে আর এভাবেই যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে তারা ক্ষমতায় গিয়ে কি করবে? দর্শক, এখন নতুন আলোচনা, চাঁদাবাজ সহ দেশ সংস্কার না করা পর্যন্ত কোনো নির্বাচন হবে না, এমন মন্তব্য করেছেন এম রহমান মাসুম ভাই। তিনি আলোচনা করেছেন কেন আসলে এটা হওয়া সম্ভাবনা নেই বা না হওয়া দরকার। কারণ এই যে একদম বিভৎস নৃশংস হত্যাকাণ্ড, পৃথিবীর ইতিহাস বা পৃথিবীর কোনো দেশে এমন হত্যাকাণ্ড ঘটে কিনা আমার আসলে জানা নেই। মাসুম ভাই আরো কথা বলেছেন বিএনপি আসলে তাদের যেই চরিত্র, এভাবে চলতে থাকলে তারা অস্তিত্ব সংকটে পড়বে, আওয়ামী লীগের চাইতেও ভয়ঙ্কর ভাবে। আমরা মাসুম ভাইয়ের আলোচনা শুনবো, এরপর বিশ্লেষণ করবো। তবে যে দুই একজন মানুষ অনলাইনে আছে, আই এম ওয়ান অফ দেম, যারা কোনো লুব লালসা নয়, দেশের মানুষের জন্যই কাজ করে এবং সেটা সৎ হলে মানুষ যেটা রেসপেক্ট করে, সেটা আবার এই ট্রিপ থেকে আমি বুঝেছি। এবং যারা অতিরঞ্জিত মনে করে নিজেকে সবকিছু, এদের নাম কোথায়ও বাংলাদেশে জিজ্ঞেস করে না, সেটা আমি দেখেছি আমার নিজের চোখে। এট দ্য সেম টাইম, লেডিস এন্ড জেন্টলম্যান, বাংলাদেশের প্রথমে বলি, আজকে যে একটা ঘটনা ঘটেছে আজকে বাংলাদেশে, আমি অনেকগুলা বিষয়ে আমার একটা অবস্থান আছে, সেই অবস্থানগুলা এখন থেকে আমি পরিবর্তন করতে চাই। প্রথমেই নির্বাচন নিয়ে আমার অবস্থান ছিল, রাজনৈতিক যে দলই চাক না কেন নির্বাচন হোক। আমি আজকে দেড় ভাষায় বলতে চাই, বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে সেই নির্বাচনের যৌক্তিকতা নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই এবং কি দরকার আছে সেই নির্বাচনের, সেটাও আমি বলতে চাই। এবং যে দালালগুলা বলেন যে নির্বাচন এখনই দিতে হবে, সেই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের দালাল এবং চাটুকার যারা আছেন, এই বাটপার প্রতারক যারা আছেন, তাদের প্রতি ধিক্কার জানাচ্ছি আজকের এই লাইভের মাধ্যমে। দুর্বৃত্তায়িত গ্রেসলেস ডিসকাউন্টাল পলিটিক্যাল ব্যবস্থা যদি কোনো পরিবর্তন না হয়, সেই নির্বাচন কার্যকরী হবে না বাংলাদেশে। শুধুমাত্র একটা ফেসিস থেকে আরেকটা ফেসিসের হাত বদল হতে পারে, সেটাই হলো বাস্তবতা। সরি টু সে দ্যাট, আমি আমার অবস্থান পরিবর্তন করলাম আজকে। এতদিন আমি মনে করতাম নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক। আমি আজকে যে নৃশংসতা দেখেছি রাজনীতির নামে, ধিক্কার, যেই shame on you, এবং যারা নেতৃত্বে আছেন তারা এটা কেন বন্ধ করতে পারতেছেন না, সেই প্রশ্নটা আমি তুলতে চাই। যদি একবার বলা ঠিক মতো হয় যে আপনি যদি অপকর্ম করে, এই অপকর্মের দায় আমার দল নেবে না, এবং করলে তার সর্বোচ্চ শাস্তি, যদি সত্যিকার অর্থে কোনো মেসেজ দেওয়া হতো, তাহলে কি নরপিশাচের মতো সেই হত্যাকারী এবং শেখ হাসিনার ফ্যাসিস্টদের মতো উল্লাসে মেতে উঠতো বর্তমানে বাংলাদেশে আছে। পাথর নিক্ষেপ করে একজন ব্যক্তিকে হত্যা করা যায়, এও কি বাংলাদেশে দেখতে হবে আমাদেরকে? এটার জন্য কি আমরা প্রস্তুত ছিলাম? এটার জন্য কি এত মানুষ প্রাণ দিয়েছে বাংলাদেশের জন্য? এই প্রশ্নটা আমি রেখে দিয়েছি তাই, এবং করতে চাই আপনাদেরকে। লেডিস এন্ড জেন্টলম্যান, দিনে দুপুরে পাথর নিক্ষেপ করে চাঁদার জন্য মানুষ মারা হয়, এ কেমন বাংলাদেশ? দিস ইজ আনবিলিভেবল, আনএক্সেপ্টেবল। এবং এটা নতুন নয়, এটা ঘটতে আছে, প্রতিদিন ঘটেই যাচ্ছে। এর পরিবর্তন তাহলে কিভাবে হবে? কখন আমরা এর পরিবর্তন পাবো, এটা আমি জানতে চাই যারা আছেন দর্শক শ্রোতা মন্ডলী। এর পরিবর্তন একটাই, সেটা হচ্ছে এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার রিফর্মস আমাদের দরকার। আমাদের ইলেকশন দরকার নেই এখন। এই রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন না হয়, এবং রাজনৈতিক নেতৃবৃন্দের এবং নেতৃত্বের যে দুর্বৃত্তায়িত নেতৃত্ব যারা বসে আছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে, এদের পরিবর্তন যদি না হয়, বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না। Therefore, election, it is not a primary option. It should be a secondary option for Bangladesh right now. এবং এটার পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত যে কোন ধরনের ইলেকশনের বিরোধিতা আজকে থেকে করা শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, আমি সেই ইলেকশনের পক্ষে আর নাই। কেননা আমি মনে করি না ইলেকশন বাংলাদেশের সমস্যার সমাধান দিবে। বাংলাদেশের সমস্যার সমাধান সবার আগে যেটা দরকার, সেটা হলো আপনার কণ্ঠ খোলা, নীরব না যতক্ষণ পর্যন্ত আপনার, এটা আমি বলি। আমি একটা মাস
বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে আমি যথেষ্ট সফর আমি যেখানে গেছি সেখানে আমি ইলেকশন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে, পুলিশের আইজিপি থেকে শুরু করে, আসিফ নজরুল সাহেব থেকে শুরু করে, যত আলী রিয়াজ স্যার থেকে শুরু করে যত জায়গায় আমি দেখা করেছি, শুধু নাম বললাম টপ লেভেলের কয়েকজন, আরো অনেকেই আছেন, নাম বলতে পারবো না এখন। আমি সবাইকে বলে এসেছি, মূর্খ অযোগ্য অপদার্থ রাজনীতিবিদরা যেন কোনো সহযোগিতা আপনাদের কাছ থেকে না পায়, এটা আপনারা খেয়াল করবেন। আমরা চাই না এরা রাজনীতিতে আবার পুনর্বাসিত হোক। 54 বছরে এই মূর্খ, এই ম্যাট্রিক পাস আর অষ্টম শ্রেণী পাস আর প্রথম শ্রেণী পাস রাজনীতিবিদরা এমপি হয়েছে, আমরা এটা বাংলাদেশে দেখতে চাই না। আমি বলেছি আলী রিয়াজ স্যারকে, মিনিমাম ব্যাচেলর ডিগ্রি ছাড়া কোনো এমপি প্রার্থী যেন আমরা বাংলাদেশে দেখতে চাই না। আমরা সেই মূর্খদের রাজনীতিতে ফিরে যেতে চাই না। 1400 মানুষ নয়, 2400 বা 2500 মানুষের প্রাণের বিনিময়ে নতুন এক বাংলাদেশ। এই বাংলাদেশে কোন মূর্খ রাজনীতিবিদ শুধু দল এবং মার্কা নিয়ে এসে নির্বাচন করে এমপি হবে, সেটা আমরা বাংলাদেশে মেনে নেব না ইনশাল্লাহ। এবং আমরা সেই স্লোগানই আমরা চালু করতে চাই এবং সবারকে আমি অনুরোধ জানাচ্ছি, গাইস বি প্রিপেয়ার্ড। এত মানুষের প্রাণের বিনিময়ে নতুন এক বাংলাদেশ, এই বাংলাদেশে মূর্খ অপদার্থ ও যোগ্যতার রাজনীতি আমরা দেখতে চাই না। যদি এটা নিশ্চিত করা না হয়, there should be no election in Bangladesh. That is the bottom line. এটা আমি আজকে বলে গেলাম। এবং আমি স্টেট ডিপার্টমেন্টে যাব নিয়মিত, সেখানে প্রশ্ন তুলবো আমেরিকানরা যেন কোনোভাবেই এই নির্বাচনকে সহযোগিতা করে না, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের রাজনৈতিক দল এবং তার নেতৃত্বের কোনো পরিবর্তন এবং সংস্কার না হয়। দ্যাট ইজ দ্য বটম লাইন। আপনাদের সহযোগিতা কামনা করি। আমি আমার নতুন করে সবকিছু আমি গুটাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। আমি ভেরি ইরেগুলার, আগের মতো রেগুলার নাই বিভিন্ন কারণে, বাট আমি মনে করি আমি বাংলাদেশে যা দেখে এসেছি, মানুষ যা বলেছে, মানুষ যা দেখেছে, মানুষের যে রেসপেক্ট দিয়েছে, আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে। আবার বলছি, কোন মিডিয়া কার অবদান নিয়ে কি বললো, we don't care about that. মানুষের রেসপেক্টটা আসল। জনগণ যাদের পাশে আসে সেরাই প্রকৃত হিরো আমি মনে করি, রাইট? সুতরাং আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, ফেব্রুয়ারিতে ইলেকশন দিবেন কিনা, you need to reconsider this stuff. এবং we're gonna go to the State Department and we're gonna talk about it. We'll ask this question to them, whether we need an election right now or not, because পাথর নিক্ষেপ করে মানুষ মারা হয়, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। যতক্ষণ পর্যন্ত আমরা রাজনৈতিক নেতৃত্বের নামে দুর্বৃত্তদের পরিবর্তন না হয়, সেই বাংলাদেশে আমরা কোনো ইলেকশন চাই না। দ্যাট ইজ দ্য বটম লাইন। আমি আমার অবস্থান পরিবর্তন করলাম আজকে থেকে, লেডিস এন্ড জেন্টলম্যান। দিস ইজ আনবিলিভেবল, আনঅ্যাকসেপ্টেবল। কিসের জন্য এতটা দুর্বৃত্তপনা? হলো ড্রাস্টিক রিফর্মস এবং সিরিয়াস অপারেশনাল আপনার এই মেজার্স যদি না নেওয়া হয়, এদেশে কোনো পরিবর্তন আসবে না, এটা আমি নিশ্চয় করে বলতে পারি। তার জন্য আগামীতে আরো একটা বিপ্লব। সে বিপ্লব কি? সৎ এবং যোগ্য মানুষকে রাজনীতিতে নিয়ে এসে প্রয়োজনে নিজের পকেটের টাকা দিয়ে তাকে এমপি বানান, তা আপনার জনপ্রতিনিধি নির্বাচিত করুন। বাঁচতে চান, দল নয়, মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দিন, পৌঁছে দিবেন প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের। দ্যাট ইজ হোয়াট ইউ নিড টু ডু। এর বিকল্প হলে এই বাংলাদেশে যে বিস্ফোরণ ঘটতেছে জনসংখ্যার, মানুষের মাংস হবে, এটা আমি বলে দিতে পারি। এবং রাজনৈতিক দুর্বৃত্তরা এতটাই লুটপাটকারী, এতটা বিবেকহীন দুর্নীতিবাজেরা। আমি আলী রিয়াজ স্যারের সাথে কথা বলেছি 5 থেকে 7 মিনিট, একান্ত একদম, মানে উনি সিগারেট খাওয়া গেছিলেন, আমার নিয়ে গেছেন। আমি সরি টু সে দ্যাট, আমরা কথা বললাম, ওনাকে আমি বলেছি, উনি আমাকে কি করতে হবে সেটাও আমাকে বলে দিচ্ছেন। কোন জায়গায় প্রবাসীদেরকে নিয়ে বলেছি, আমরা প্রবাসীদের ভোটারের ব্যাপারে বলেছি। আমি এখানে বলে রাখি, যদি প্রবাসী থাকেন আপনারা জেনে রাখবেন, আমি প্রবাসীদের সমস্যা কোন জায়গায় আছে সেটা আসিফ নজরুল সাহেবকে বলেছি, যেহেতু আমরা দেখা করেছি প্রত্যেকটা জায়গায়, আমি এটাই বলেছি। এবং আমি কাউকে বয়ে রাখ ডাক দেখা বলেছি, অযোগ্য অপদার্থ রাজনীতিবিদদের কোনো সুযোগ দিবেন না। হাই অফিসিয়ালস যাদের সাথে দেখা হয়েছে প্রত্যেকটা জায়গায় বলেছি, সবার সাথে দেখা হয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দের। আসার দিনও জনাব সালাউদ্দিন আহমেদের সাথে আমার দেখা হয়েছে, এর আগে নুরুদের সাথে দেখা হয়েছে, আপনার জামায়াতের আমিরের সাথে দেখা হয়েছে, এরপরে আপনার আমার সাথে এনসিপির দেখা হয়েছে, সার্জিসের, হাসনাতের, আক্তার ভাইয়ের। আক্তার আমার খুব পছন্দের মানুষ, একজন আক্তার, অনেক সৎ, একদম অন্য লেভেলের একজন মানুষ। সবার দেখা হয়েছে, আমি পোস্ট করি নাই, করবো, আমার কাছে ছবিও আছে, ফটো আছে। বাট আমার প্রশ্নটা একটাই, এদেশ গড়তে গেলে রাজনৈতিক সংস্কার ছাড়া এদেশকে আপনি আর জায়গা মতো নিতে পারবেন না। ছাদা আমি এই যে বলছি। এবং আজকে দেখেন, এই যে একটা জিনিস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চুয়েট মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্মত, রাইট? দেখলাম যে ছাত্রদল, অর্থাৎ ছাত্রদলের কমিটি দেওয়া আছে, এখানে রাজনীতি নিষিদ্ধ।
ছাত্রদের এটা করা উচিত হয় নাই। ইউ ডোন্ট হ্যাভ টু। এই যে এখন উপমান নিয়ে আসলেন বিএনপির জন্য, তারেক রহমান সাহেবের জন্য, দলের জন্য, কি দরকার ছিল এগুলো করার? এগুলো তো দরকার ছিল না। ডিড ইউ মিট প্রফেসর ইউনিস ফুল টাইম ডিমান্ড? এটার প্রশ্ন উত্তর দেওয়া যাবে না। এটা হচ্ছে এই জায়গাতে বর্তমানে সিচুয়েশনটা। আচ্ছা, ইয়েস তো বলা যাবে না। ডু ইউ মিট এনি আওয়ামী লীগ পার্সন ইনসাইড USA? Did you meet there are many Awami League people, I met even in Bangladesh, to be honest. I spoke with them, I told them, এবং একটা জিনিস বলে রাখি, আপনি শুনলে খুশি হবেন, আমি আইজিপি সাহেব মানে মহোদয়ের সাথে দেখা করেছি, ইন্টারভিউ নিয়েছি, আপনারা দেখেছেন। আমি আমার এসপির সাথে কথা বলেছি, আরো এক্সপির সাথে কথা বলেছি, আমি ডিআইজিও যারা আছেন, সরি পুলিশ অফিসার ডিআইজিদের সাথে কথা বলেছি, বিভাগীয় কমিশনার সাথে কথা বলেছি, আমি ডিসিদের সাথে দেখা করেছি, কথা বলেছি। আমি প্রত্যেকটা জায়গায় একটা জিনিস করেছি, এবং আওয়ামী লীগের বলছি যারা নিরপরাধ আওয়ামী লীগ, তারা যেন হয়রানি শিকার না হয়, এটা আমি কিন্তু বলেছি। এবং এটা আমার এলাকাতে গিয়ে দেখেন, খবর পাবেন। অনেকে ঘুমাচ্ছে বাড়িতে, কারণ এরা বাড়ি ছাড়া ছিল। ওয়াই? বিকজ আওয়ামী লীগ করা তো অপরাধ না, আমি বারবার বলি, আওয়ামী লীগ করে অপরাধ করাই তো অপরাধ ছিল, অপরাধ করে অপরাধ ছিল। দ্যাটস দ্য প্রবলেম। তো এজন্য একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আমাদেরকে সবকিছু আনতে হবে। বাই দ্য ওয়ে, আমি আমার সফর এটা নিয়ে আমি একটা ভিডিও করবো অন টাইমে। আমি তো অন টাইমে কখনো লাইভে আসতে পারি না। এখন গিয়ে আমি দেখলাম বাংলাদেশে এবার গিয়ে যে আমি যখন লাইভে যাই, আরে বাংলাদেশে সারা সময় তো ঘুমে থাকে। যখন আমি বুঝলাম, মানে আমি যখন লাইভে আসি সাধারণত 5টা 6টায়, দেশের 3টায়, অধিকাংশ মানুষ না, 80 to 90% মানুষ দে অলরেডি স্লিপিং। সো এটা একটু রাইট টাইমে করার দরকার বলে আমি মনে করি। এটা আমি দেখলাম আর কি, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, তো আমি নিজে বাংলাদেশে ছিলাম। তো এই জেন্টলম্যান, সো এতটুকু ছিল। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামি। এদেশের ইয়াস ইউ রাইট মিলি। সো আমি এখন আমার মনে হয় হায়, আমি যখন লাইভ করি তখন তো ইটস 2 AM দেয়ার। ইয়েস ইউ রাইট। তখন আমি চিন্তা করলাম যে হায়, আমি যখন লাইভ সাধারণত করে থাকি, যেহেতু আমি অন টাইমে কোনোদিন লাইভ করতে পারি না, মানে বাংলাদেশে 11টায়, বা আমি করে সাধারণত 1টা 2টা 3টা 4টাতে। তো আমি এতটুকু বুঝলাম যে মানুষ তো ঘুমিয়ে যায় এই সময়। আচ্ছা, তো ট্রু অবজারভেশনাল, ইয়া দ্যাটস ট্রু। সো লিডিস এন্ড জেন্টলম্যান, এবং যারা অনেকদিন পরে, প্লিজ স্টে উইথ চ্যানেল US বাংলা। উই গেট ফাইট ফর আওয়ার রাইটস। অনেস্টলি স্পিকিং, আমি নতুন করে আবার শুরু করতে হবে। আমি তো জিমিয়ে গেছিলাম সব জায়গাতে, ধরেন এক ধরনের very irregular on social media, but we have to start again and declare war against this brutal political system. Can you raise your voice about fake cases which are আমি তো এটাই বলছি, আমি তো বলে আসছি, আপনি আমার এরিয়াতে যান, আপনি কতজন মানুষ এখন যারা আওয়ামী লীগ করতেন বাট বাড়িতে ঘুমাইতে পারতেন না, এরা বাড়িতে আছেন এখন বিকজ অফ মি। I went to police station and said, listen, you cannot do that. তারা আওয়ামী লীগ করে, মানে এরা ভালো মানুষ, এরা কখনো কাউকে নির্যাতন করে নাই, কারো বিরুদ্ধে কোনো কিছু করে নাই। এর মানে না যে এরা এখন আওয়ামী লীগ করলে এভাবে তো 3 কোটি আওয়ামী লীগের মানুষ এখন একটি সাপোর্টার্স আছে, 3 কোটিকে জেলে নিতে হবে। ইউ ক্যানট ডু দ্যাট। বাট যারা অপরাধ করেছে 17 বছরে, ভোট চুরিতে জড়িত আছে আমার এরিয়াতে কয়েকটা, যারা এখন বিদেশে বিভিন্ন সৌদি আরব এগুলাতে আছে, এদেরকে ছাড়া হবে না। যারা গণতন্ত্র হত্যায় জড়িত, আইনের আওতা তাদেরকে আনতে হবে। দ্যাট ইজ দ্য বটম লাইন। আমরা এটা পদক্ষেপ নিচ্ছি ইনশাল্লাহ, এবং এটা থাকবে আগামীতে, এটা এবং এটা নিশ্চিত করতে হবে। লিডিস এন্ড জেন্টলম্যান, ভালো থাকবেন। বাংলাদেশের ভালো একটা সময় দেখে বাংলাদেশের সফরের কিছু প্রাপ্তি আর অপ্রাপ্তি। অপ্রাপ্তি যেগুলো, সেটা হচ্ছে মানুষের সাথে আমার দেখা হয় নাই, আমার মানুষের সাথে, প্রচুর মানুষের সাথে। বাট প্রাপ্তি অনেক, বিশেষ করে ইলেকশন কমিশনের সাথে দেখা করা, প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করা, প্রবাসীদের ভোটাধিকার, প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলা খুবই ফলপ্রসূ। এবার প্রত্যেক প্রবাসী এবং প্রবাসী নেতৃবৃন্দ যারা ফাইট করেছেন এই রাইটের জন্য, ধন্যবাদ আপনাদেরকে। আমরা তো করেছি, আমরা 7 বছর আগে প্রবাসীদেরকে নিয়ে আওয়াজ তোলা শুরু করেছিলাম অ্যাক্টিভলি, এবং স্টিল কন্টিনিউ। এবং অবশেষে একটা অধিকার আমাদের প্রতিষ্ঠা হয়েছে, সেটা কি? আমরা ভোটাধিকার পেয়েছি। এবং আমি নির্বাচন কমিশনার স্যারকে, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার যারা আছেন, দেখা হয়েছে। ধন্যবাদ তাদেরকে। আমার ভোটার আইডি কার্ড, সরি স্মার্ট কার্ড, NID কার্ড 2 ঘন্টার ভিতর করে দিয়েছেন তারা, এখানে বসেই ইনশাল্লাহ। আমি মুমিন ভাই, বিশেষ করে ঢাকা জেলা রিটার্নিং অফিসার সহ আরো যারা আছেন, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে আপনারা এই কাজটা করে দিয়েছেন। এবং আমার এই লাস্ট মোমেন্টে আমার মনে হয়েছে না এটা করা দরকার,
আপনারা করে দিয়েছেন আপনার নিজ দায়িত্ব থেকে, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি ইনশাল্লাহ আমি একটা অবজারভেশনাল এবং এটার একটা ফুল ব্রিফিং টাইপের একটা লাইভ করবো বাংলাদেশে, আমি কি কি দেখে এসেছি, কি কি প্রাপ্তি অপ্রাপ্তির জায়গাটা কোন জায়গাতে সেটা নিয়ে ইনশাল্লাহ। তো এতটুকু বলে রাখি, আমি ভেরি ক্ষুব্ধ, মানে ভেরি কাইন্ড অফ অ্যাংরি, এজিটেটেড। বাংলা থেকে দীর্ঘ সময় পর্যন্ত আমাদের নানা আলোচনার বিষয় হয়ে পরিণত হয়েছিল। রাইটলি আমাদের অনেকেরই বিশ্বজিৎকে কুপিয়ে হত্যার মতো দৃশ্য বলে অনেকের মনে হয়েছে। পার্থক্য আছে, তারপরও সেটার তুলনায় ওখানে অসংখ্য মানুষ প্রেজেন্ট ছিলেন, টিভি ক্যামেরা প্রেজেন্ট ছিল বিশ্বজিৎকে হত্যা, এবং দীর্ঘ সময় থেকে এ কাজ হয়েছে। এটা ইন্টেন্সিটিতে খানিকটা কম হলেও প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে এভাবে হত্যা করা হয়েছে। কেউ কেউ দেখছেন, আমি এগুলো দেখার যোগ্য বলেও মনে করি না, মানে এগুলো দেখা যায় না, আর এটা এতটাই ব্রুটাল, কিন্তু কিছু মানুষ এটা করছেন। অনিবার্যভাবে অনেকগুলো ডাইমেনশন তৈরি হয়েছে, সবগুলো ডাইমেনশন নিয়ে কথা বলতে চাই, এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, কারণ এই হত্যাকাণ্ডের সাথে যিনি প্রধানত জড়িত তিনি বিএনপির অঙ্গ সংগঠন যুব দলের একজন কর্মী, এবং উনি শুধু তাই নয়, উনি কোনো গুরুত্বপূর্ণ পদ চাইছেন এরকম মিডিয়াতে দেখলাম। সুতরাং বিএনপির দায়ভার বা এই প্রেক্ষাপটে এই সিচুয়েশনগুলোতে বিএনপির কি করা উচিত, বা যে জায়গায় এসে ঠেকেছে সব কিছু বিএনপির কি করা উচিত, সেগুলো নিয়ে কিছু আলাপ করা দরকার আছে। কি কি আলোচনা সামনে আসলো, তার আগে একটা গুরুত্বপূর্ণ আলোচনা কম এসছে সেটা নিয়ে বলি, তারপর বিএনপি বা অন্যান্য ইস্যু নিয়ে কথা বলবো। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই জায়গায় এসে ঠেকেছে, একটা বিরাট কারণ সরকারের নির্লিপ্ততা। বহু জায়গায় আমরা দেখি, এটাও চাঁদাবাজির একটা কেস বলে বলা হচ্ছে, চাঁদাবাজির অভিযোগ, এটা সেটা, খুনের অভিযোগ, কিন্তু কোথাও আমরা সরকারকে খুব সিরিয়াসলি কাজ করতে দেখিনি। একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, বলা হয় উনি ভালোই মানুষ, ইদানিং ভাইরাল হচ্ছেন, একজন পুলিশ সদস্যকে কি কি খেতে বলছেন, নামাজ পড়তে বলছেন, বোকা বোকা লুক নিয়ে সব কথা বলেন। হতেই পারেন তিনি সৎ মানুষ, কিন্তু আটারলি ব্যর্থ একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, কিন্তু তাকে সরানো হয়নি। মানে সরকার সেই ইচ্ছেও নেই যে না, উনি কিছু করতে চান, পরিবর্তন অন্তত এই বার্তাটা দেয় যে সরকার সিনসিয়ার। প্রধান প্রশ্ন হচ্ছে সরকার কেন আইন শৃঙ্খলার এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। দেশে ল অ্যান্ড অর্ডার বলে আদতে কিছু নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি খারাপ কর্মকাণ্ড তুলনামূলকভাবে কম ঘটছে। আমি শুনেছি কেউ কেউ বলছেন যে কোনো ক্ষেত্রে, সে ধরে নিলাম তাত্ত্বিকভাবে যে বিএনপির কোনো ক্রিমিনাল ক্রাইম করলো বিএনপি দলের কেউ, তারপরে ধরলাম বিএনপিকে তাকে অনেক ক্ষেত্রে তারা বহিষ্কার করলো, তারপর পুলিশ যখন ব্যবস্থা নিতে যায়, তারা অনেকেই নাকি অনেক বড় বড় নেতার ছত্রছায়া আছে এবং বিএনপির কারণে তারা কাজ করতে পারছেন না। এইটা একটা সরকার অজুহাত দিতে পারে, প্রকাশ্যে কিন্তু দিতে হবে তাহলে, যে বিএনপি তাদেরকে পদক্ষেপ নিতে দিচ্ছে না। আর আমি পাল্টা প্রশ্ন করব, যে সরকার বিএনপির চাপে তার পুলিশ বাহিনীকে, বা এখন তো সেনাবাহিনী মাঠে আছে, তাকে ঠিকমতো কাজ করাতে পারে না, তাহলে সেই সরকারের ক্ষমতায় থাকার ন্যূনতম কোনো রাইট আছে? সেই সরকার কিভাবে এই দেশে একটা মোটামুটি ভালো নির্বাচন দিয়ে যাবে? ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দূরেই থাকুক। তো সরকারের ব্যর্থতা নিয়ে আমাদের প্রচুর শোরগোল করতে হবে। এই ঘটনায় গ্রেফতার হয়েছে দেখলাম, তাতে কিছু আসলো গেল না, কারণ এই ঘটনাগুলো এত হয় কারণ এর আগে বহু ক্ষেত্রে সরকার কিছুই করে নাই, আমরা যে মবের আলাপ করি, কি ঘটেছে, কার বিরুদ্ধে কি করেছে, কিছুই করে না। ফলে একটা নৈরাজ্যের পরিস্থিতি আসলে ভালোভাবেই তৈরি হয়েছে। প্রচুর যে আলোচনাটা সামনে আসছে, যেটা খুবই মর্মান্তিক একটা, মানে অন্যায় আলোচনা এভাবেও বলবো, সেটা হচ্ছে এরকম যে এই যে মারা গেলেন, তিনি ভালো লোক ছিলেন না, তিনি হাজী সেলিমের ক্যাডার ছিলেন, তিনি বিএনপিতে রিসেন্টলি জয়েন করেছেন। কেউ বলছেন উনি নিরীহ ব্যবসায়ী না, উনি বিএনপিতেও জয়েন করেছিলেন, হ্যাঁ এরকম ছবি ঘুরে বেড়াচ্ছে, এবং তিনি নিজেও চাঁদা চাইছেন, অন্যকে আঘাত করছেন, এরকম সিসিটিভি ক্যামেরার ফুটেজও আমাদের সামনে এসছে। এই প্রবণতাটাও খুবই ভয়ঙ্কর। এটা একটা রাষ্ট্র গঠনের যে পথে আমরা যেতে চাই তার সাথে সাংঘর্ষিক। আমার একটা ব্লগের লেখার হেডলাইনের কথা মনে পড়ল, তখন ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। দেখতাম ব্লগে কেউ ইলিয়াস আলী ঢাকা ইউনিভার্সিটিতে থাকার সময় কি করেছেন ধরনের আলোচনা করে তার নামে অনেকগুলো কুৎসা দিয়ে বলার চেষ্টা করছেন যে তিনি খুব খারাপ মানুষ ছিলেন। তখন আমি একটা হেডলাইন আমার একদম স্পষ্টভাবে মনে পড়ে, ভীষণ খারাপ, কোট আনকোট, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া কি জায়েজ?
সুতরাং আমরা কেউ কখনো কোনোভাবে যেন এইরকম একটা বিভৎস মৃত্যু কার হয়েছে, তিনি কি সন্ত্রাসী নন, চাঁদাবাজ নন, আওয়ামী লীগ ছিলেন সেখান থেকে এখানে এসছেন, সে আলাপে যাওয়া অন্যায়। এটা আমরা করতে পারি না। এই মুহূর্তে অন্তত প্রশ্ন আসে না। স্পষ্টতই মনে হবে এই বিভৎসতাকে এক ধরনের ঢাকা দেওয়ার জন্য এটা হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, যিনি হত্যা করেছেন, যিনি হত্যায় কয়েকজন জড়িত ছিলেন, এবং এই হত্যাকাণ্ডটা এত বিভৎস, আমি বর্ণনা পড়েছি, আমি আবারও বলছি আমি এটা দেখতে পারিনি। বুকের উপরে উঠে লাফানো হয়েছে, পাথর দিয়ে মারা হয়েছে। মানে মৃত্যুটা নিয়ে যদি একটু কথা বলি, যে মৃত্যুর ধরন কেমন, কিভাবে কাউকে হত্যা করা হচ্ছে, এটাও ম্যাটার করে। দিনের বেলা প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে আধমরা একটা মানুষকে পাথর দিয়ে এভাবে হত্যা করা হয়েছে, লাফানো হয়েছে শরীরের ওপরে। ব্রুটালিটিটা কোন জায়গায় গেছে সেটা আমাদেরকে প্রমাণ দেয়। একই সাথে এটাও জরুরি কথা, কারো খুব হ্যাডাম না থাকলে কোথাও না কোথাও থেকে আমরা আসবো সেই জায়গায়, যে কারণে বিএনপির আলোচনা আসবে। সে প্রকাশ্য দিবালোকের রাস্তায় কাউকে এটা করতে পারে না, তার ইচ্ছে করলেও পারে না। সে জানে তার কোথাও একটা হ্যাডাম আছে, সেটা করতে পারে। এই লোকও যিনি হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন, তিনিও আওয়ামী লীগেরই লোক ছিলেন, এখন বিএনপির সাথে এসে যুক্ত হয়েছেন। এই আলাপও কেউ করছেন। তো কি হলো, কেন হলো এই আলাপ? প্রশ্নই আসে না এসব আলাপ করার। এই ঘটনাটা পর আবার একটা বিভৎস আলোচনা করা শুরু হলো। দল হিসাবে বিএনপি শেষ হয়ে গেছে, বিএনপিকে শেষ করে দিতে হবে, বিএনপির আর কোনো কিছু থাকতে পারবে না, এই আলাপ করা। এই জায়গায় আসবো, এটা অন্যায়। বোঝা যাচ্ছে কেউ বসেই ছিল এরকম কিছু ঘটার, সো দ্যাট বিএনপিকে শেষ করে ফেলা যায়। কোনোটাই ভালো ফল আনবে না দেশের জন্য। বিএনপির লোকজনের চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিন থেকে আছে। আমি আমার অনেক ভিডিওর ভেতরে এসব নিয়ে কথা বলেছি। অবশ্য কারো কারো ক্ষুব্ধতা আছে যে আমি সেটা নিয়ে কেন প্রতিদিন বলি না। আমি অনেক বিষয় নিয়ে একই বিষয় প্রতিদিন, আমি মব নিয়ে যতবার বাজে মব হয়েছে ততবার কথা বলেছি। কেউ কেউ মনে করেন যতবার চাঁদাবাজি হবে আমার ততবার কথা বলার কথা ছিল। না বলার কারণে আমি বিএনপি দালাল হয়েছি অনেকের কাছে। আই ডোন্ট মাইন্ড। কিন্তু বিএনপির লোকজন যখন চাঁদাবাজি করছে বিভিন্ন জায়গায়, বিএনপি বহু মানুষকে বহিষ্কার করেছেন, তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়ার কথা ছিল, নেওয়া হয় নাই। কিন্তু আমি তারপরও বলছি, দেশে মব যা করছে, বিশেষ করে ইসলামের নামে ধর্মের লেবাস, এগুলো কোনোটাই ধর্ম না। এটা প্রত্যেকটা সব লোকজনকে আমি ধার্মিক বা ধর্ম বিশ্বাসী বলতেও প্রস্তুত না। এটা আমি না, ইভেন খুব গুরুত্বপূর্ণ ধর্মগুরুরাও বলেছেন। সেটার ওজন, সেটা আমাদের সমাজে যতটা ক্রাইসিস তৈরি করে, তার তুলনায় এই চাঁদাবাজিগুলো খুব বড় বিষয় না। আমাদের অনেকের ব্যক্তিগত জীবনে চাঁদাবাজি বা এগুলো প্রভাব ফেলে বলে আমরা ক্ষুব্ধ হই, কিন্তু আমরা একটা স্টেটের আলোচনায় এটা আসলে অত বড় না। আমি একদিন বিস্তারিত কথা বলবো এই বিষয়ে। কিন্তু এই চাঁদাবাজি বা রেন্ট সিকিং অর্থনীতির ভাষায় সেটা শেষ পর্যন্ত এই জায়গায় এনে ঠেকিয়েছে। বিএনপির তার নিজের বহু মানুষ এই সংখ্যাটা নিয়ে ফ্যাক্ট চেক করে দেখা গেছে যেটা মিডিয়ায় আসে 100-র বেশি সেটা না, কিন্তু তারপরেও যে সংখ্যাটা ঠিকঠাক মতো ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে নিশ্চিত করা গেছে, এই সংখ্যাটাও বিরাট। 40-50 জন বা তার চেয়ে বেশি মানুষ নিজেদের মধ্যে এই অন্তর্কোন্দলে তাদের প্রভাব, তাদের এই রেন্ট সিকিংয়ের যে চর্চা, সেটা টিকিয়ে রাখার জন্য করেছেন। বিভৎস তথ্য। এটা ভিডিও আমাদের সামনে এসেছে বলে আমরা অনেক বেশি আহত হয়েছি। এই ভিডিও নেওয়া যায় না, কিন্তু একই সাথে বলছে একটা মানুষকে গুলি করে মেরে ফেলারও যদি ভিডিও থাকে আর এই ভিডিও দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এর মধ্যে শিয়ার জিঘাংসা আছে, এর মধ্যে শিয়ার হ্যাডাম আছে। আমাকে কেউ কিছু করতে পারো না, আমি দিনের বেলায় এভাবে পাথর দিয়ে থেতলে মানুষ মেরে ফেলতে পারি। কেউ না কেউ, কারা না কারা অবশ্যই এর সাথে জড়িত আছেন, তার হ্যাডামের উৎস সেটা। দীর্ঘদিন থেকে বিএনপির বিরুদ্ধে নানা ক্যাম্পেইন চলছে। অনেক ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা করবে বিএনপি, যেহেতু রাজনীতি করে, মাঠে অপরাপর রাজনৈতিক দল যেহেতু আছে, এখন তারা কেউ যথেষ্ট সুযোগ পেলে করতো কি করতো না আলাপের চাইতে। এটা ফ্যাক্ট যে বিএনপি, আবারও বলছি, বিএনপির লোকজন যে ধরনের অপরাধে জড়িয়েছে বিএনপি নিজে প্রমাণ আছে, কারণ বিএনপি নিজে বহিষ্কার করেছে কয়েক হাজার এই ধরনের নানা রকম অপরাধের কারণে। এখানে বহিষ্কার সম্পর্কে বলি, এই পুরনো ঢাকার ঘটনাটার বহিষ্কারটাও একটু বিএনপির দিক থেকে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতা বলবো আমি। সেটা হচ্ছে
তারা গতকাল তাকে বহিষ্কার করেছেন, অথচ এই ঘটনা ঘটেছে তার 2 দিন আগে। কেউ কেউ বলেন মিডিয়ায় আসেই নেই ভাইরাল হওয়ার আগে, এটাও ঠিক না। মিডিয়াতে কোনো মিডিয়াতে আমি দেখেছি, মেইন স্ট্রিম মিডিয়াতে, পত্রিকাতে এটা আগেই এসছে। এরপর ভিডিওটা পাওয়ার পর আবার নতুন করে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। তো বিএনপির তো জানা উচিত ছিল যে এই রকম ঘটনা ঘটেছে এবং মিডিয়াতেও এসছে। এই তীব্র শোরগোল হওয়ার আগে, ভিডিও ভাইরাল হওয়ার আগে বিএনপি তাকে কেন বহিষ্কার করেনি, এই প্রশ্ন আমরা করতে চাই। এবং বিএনপি এখানে এটা অ্যাপ্রিসিয়েবল, বিএনপি বহুবার ট্রুলি তাদের এই বহিষ্কারের সাথে সাথে অপরাধীদেরকে ধরার জন্য আলাপ সামনে এনেছেন। বিএনপিকে আসলে খুব সিরিয়াসলি এগুলো ঠেকানোর চেষ্টা করতে, আমি জানি বিএনপি সরকারে নাই, বিএনপির অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই। আমি থানা যেদিন বিএনপি আক্রমণ করেছিল পাটগ্রাম থানা এবং 2 জনকে ছাড়িয়ে নিয়ে গেছে, সেদিন আমি বলেছিলাম বিএনপির উচিত হবে কাউকে অ্যাসাইন করা টু মনিটর, যে সরকার এটা এদেরকে ধরার জন্য ইয়ে করছে কিনা। শুধু সেটা না, এই ঘটনা যেটা ঘটলো, এই ঘটনায় শুধু 1-2 জন বহিষ্কার নাকি এরকে কেন্দ্র করে এখানে একটা বড় অংশ, এই কমিটি বিভিন্ন রকম আছে, তাদেরও এক ধরনের দায় দিয়ে, কারণ আমি বলছি যে হ্যাডামের একটা উৎস আছে, এগুলো খুঁজে বের করে একটা এক্সাম্পলারি স্টেপ বিএনপির আসলে নেওয়া উচিত। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ যে পাল্টে গেছে, বাংলাদেশের বহু মানুষের, অসংখ্য মানুষের চিন্তা যে পাল্টে গেছে, এটা বিএনপির টপ লেভেল, একেবারেই যিনি টপে আছেন তিনি খুব ভালোভাবে রিয়েলাইজ করেন বলে আমি তার প্রকাশ্য বহু কিছুতে দেখি, তার বক্তৃতা, তার লেখা, টপ লিডারশিপে অনেকের সাথে কথা হয়, সেখানেও দেখি যে তারা সেটা ফিল করেন, বোঝেন। কিন্তু বিএনপির মধ্য থেকে নিম্ন পর্যায়ের একটা বিরাট অংশ শেখ হাসিনার মতো মগের মুল্লুক কায়েম করবেন বলে খোয়াব দেখেছেন, মানে তারা শেখ হাসিনার মগের মুল্লুক সরিয়ে তার মগের মুল্লুক আনবেন, এই খোয়াব হয়তো দেখেছেন। বহু ক্ষেত্রে তাদের আচরণ সেই রকম। এখন সেটার লাগাম কিভাবে পড়াবে সেটা বিএনপি জানে। ওই যে বলেছি যে শুধুমাত্র 1-2 জন না, একেবারে কার প্রভাবে, কার হ্যাডামে তাদের হ্যাডাম তৈরি হয়, সেরকম কিছু মানুষজন খুঁজে বের করে খুবই টাফ কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারেই জরুরি বলে আমি মনে করি। অনেক রকম বিপদ না হয়ে আছে, এরকম প্রত্যেকটা আইন শৃঙ্খলার ঘটনা নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়, বুঝতে হবে বিএনপির। এবং যে ক্যাম্পেইন তার বিরুদ্ধে হচ্ছে, এবং যে কথাটা শুরুতে বলছিলাম, এর মধ্যে একটা বিভৎস অন্যায় ক্যাম্পেইন হচ্ছে, মানে পারলে এখন বিএনপি নিষিদ্ধ করে দিতে হবে টাইপের আলাপ কেউ তোলার চেষ্টা করছেন। বিএনপির প্রতিপক্ষ যারা আছে তারা তাদের ক্যাম্পেইনে, তাদের নির্বাচনের ক্যাম্পেইনে, পলিটিক্সের ক্যাম্পেইনে এটা ব্যবহার করবেন। তারা চেষ্টা করবেন তাদের দল কত ভালো, আর যে দলটা ক্ষমতায় যেতে পারে বলে বলা হচ্ছে সেই দলটার কত খারাপ, সেগুলো তারা বলবেন। কিন্তু যেভাবে পুরো সংগঠনকে দায়ী করে, সেই সংগঠনের পুরো সম্পূর্ণ দায় চাপিয়ে সেই সংগঠনকে ধ্বংস করে দেওয়ার খোয়াব কেউ কেউ দেখেন, এটা খুব বিভৎস ব্যাপার। বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা বিএনপি, যেই বিএনপিটা জনগণের মনের ভাষা বুঝবে, সে 50 বছরের দল, তার অনেক রকম ডিনামিক্সের মানুষ আছে, সে একটা যখন রাজনৈতিক সংস্কৃতি অত ভালো পর্যায়ে ছিল না সেই সময়ের মধ্য দিয়ে গেছে, এবং একটা মারাত্মক ফ্যাসিস্ট এবং একটা অংশ পরে মাফিয়া রেজিমের বিরুদ্ধে সে লড়াই করে গেছে। সেইটার মধ্যে থেকে, এর মধ্যে এটা একটা রিস্কি। আপনি যখন এরকম দের সাথে ফাইট করেন, আপনার নিজেরও সেই চরিত্র পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ আপনি তো ওই ভাষায় কথা বলেছেন দীর্ঘদিন। কিন্তু বিএনপিকে এরপরও আমাদের, তার এই সব প্রবলেমের পরও বিএনপিকে এই দেশের স্বার্থে লাগবে একটা মধ্যপন্থী দল, খুবই জরুরি। আজকে হয়তো আমাদের এই অন্যায়, অনিয়ম, খুনাখুনিগুলো দেখে খুবই খারাপ লাগছে, কিন্তু একটা দেশের রাজনীতিতে একটা মধ্যপন্থী বড় দলের কত বড় ভূমিকা, কত বড় গুরুত্ব, এটা আমরা অনেকে আসলে জানি না। ওই গুরুত্ব মাথায় রাখতে হবে। সুতরাং বিএনপির সমালোচনা করতে হবে, টাফভাবে করতে হবে, এবং বিএনপির উপর চাপ তৈরি করতে হবে যাতে বিএনপি নিজেকে শুধরে নেয়, টপ না একেবারে বটম পর্যন্ত। কারণ আমরা চাইবা না যে দীর্ঘ সময় এই দেশ বিএনপি দ্বারা শাসিত হবে বা বিএনপি দেশ পরিচালনা করবে, যদি ফেমিস্টিকলি বলি। সুতরাং বিএনপিকে ঠিক আমাদের স্বার্থেই করে নিতে হবে, কিন্তু কোনোভাবেই এরকম আলাপ আমরা যেন না করি যে এটা দিয়ে সব শেষ হয়ে গেল, এই পার্টিটাকে শেষ করে দিতে হবে। এগুলো যদি আমরা করতে যাই, বাংলাদেশকে যারা গণতান্ত্রিক পথে দেখতে চায় না, মূলত তাদের পারপাস আমরা সার্ভ করি, এটা হতে পারে না, এটা হওয়া উচিত না। দর্শক, মাসুম ভাইয়ের আলোচনা শুনে বুঝতে পেরেছেন বিএনপি আসলে এখন যেভাবে রাজনীতি করছে, তারা বলতেছে তাদের অনেক নেতাকর্মী, তাদের অনেক কর্মী, এজন্য তারা দল নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। আপনি যদি দল নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন, তাহলে আপনার এত বড় দল দরকার কি? আপনি যেই দল যতটুকু মানুষ নিয়ন্ত্রণ করতে পারবেন ততটুকু আপনি নিয়ন্ত্রণ করেন, বাকিগুলোকে আপনি বাদ দেন। আজকে এই লোকটাকে আপনি বহিষ্কার করেছেন, বহিষ্কার করলে কি হবে? তারেক রহমান ওই
নিহত ব্যক্তির বাড়িতে গিয়ে তার লোক পাঠিয়ে তাকে সমবেদনা জানিয়েছেন। বাংলাদেশে দর্শন করছে ছাত্রদল বিএনপি, খুন করছে হত্যা করছে ছাত্রদল বিএনপি। তারেক রহমান ফোন করে বলতেছেন প্রিয় বোন বললেই কি হবে, তার কি জীবনে সবকিছু ফিরে পাবে? ফিরে পাবে না। তো আপনাদের উচিত এই চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করার জন্য, এই যে চাঁদার জন্য তাকে হত্যা করা হয়েছে, আপনি এখন বলেন তো যে চাঁদাবাজ কি বন্ধ হয়ে গিয়েছে? চাঁদা বন্ধ হচ্ছে? চাঁদা তো বন্ধ হয়নি, চাঁদা তো তার ঠিক মতো চলছে। এই চাঁদা যখন ঠিক মতো চলবে, যেখানে সমস্যা হবে ওই তাকে বহিষ্কার করবেন, বাকিগুলোতে সব সময় ঠিকঠাক চলবে, তাহলে তো আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেনই না। আপনি চাঁদা বন্ধ করেন, দলে থাকলে চাঁদাবাজি করা যাবে না। চাঁদাবাজ যদি কেউ ধরতে পারে বিএনপির, তাহলে তাকে খাম্বায় বেঁধে রাখতে বলেন, পুলিশ গিয়ে তাকে নিয়ে আসবে, আপনারা তুলে দিবেন। কিন্তু না, সেই চাঁদা তারা করতেছে, যখন চাঁদা দিচ্ছে না তখনই তো হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটে, তখন তারা ক্ষমতার অপব্যবহার করে, যেমনিভাবে সোহাগের ওপর করেছে। ঠিক কালকেও আরেক জায়গায় এমন ঘটনা ঘটতে পারে, কারণ সব জায়গায় চাঁদা বিদ্যমান। সব টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড আপনাদের নিয়ন্ত্রণে। এগুলো নিয়ন্ত্রণ ছেড়ে দেন, স্বাভাবিকভাবে ছেড়ে দেন, তাহলেই চাঁদাবাজি কমবে। চাঁদাবাজের বিরুদ্ধে ডিউট টলারেন্স আপনারা জারি করেন। সরকার করছে, সরকার বিএনপি কে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এটা একটা সোজা কথা।